ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এবারের ভোটের প্রচারে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। সেই বিষয়গুলো এবং আনুষ্ঠানিক প্রচার শুরুর নানা ইস্যু নিয়ে কথা বলবো চর্চার প্রতিবেদক তাসিন মল্লিকের সঙ্গে। তাসিন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। তাসিন, আজকে থেকে তো আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু হলো। কোন দল কোথা থেকে শুরু করলো? আমরা এর আগের সংসদ নির্বাচনগুলোতে দেখতাম যে বাংলাদেশের ভোটের প্রচারণা শুরু করার ক্ষেত্রে সিলেট শাহজালাল মাজারের থেকে একটি প্রচারণা শুরু করার রেওয়াজ আমরা দেখতে পেতাম। সেটা বিএনপি আওয়ামী লীগ উভয় দলই করতো, কিন্তু এবার আমরা দেখতে পেলাম শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘদিন দেশে ফেরার পরে প্রায় 21 বছর পরে সিলেটে গেলেন এবং গতকাল রাতে শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে এবং পরবর্তীতে রাত 12টার পরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথমে একটি সমাবেশ, আজকে সকালবেলা সবচেয়ে বড় সমাবেশটি করার মাধ্যমে বিএনপির ভোটের প্রচারণা শুরু হলো। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে আসন থেকে নির্বাচন করছেন, ঢাকা 15 আসন, সেই আসনে একটি মোটামুটি বড়সড় একটি জনসমাবেশের মাধ্যমে জামাত তাদের ভোটের প্রচারণা শুরু করেছে। আবার আমরা দেখতে পেলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা একটু এই প্রথম আমরা একটু ভিন্ন দেখতে পেলাম যে তারা 3 নেতার মাজার হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং শেরেবাংলা ফজলুল হকের মাজার জিয়ারতের মাধ্যমে তারা ভোটের প্রচার শুরু করেছে। সেক্ষেত্রে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ খাজা নাজিমুদ্দিন আপনি জানেন যে আমাদের বাংলা ভাষা আর বিরুদ্ধে ছিলেন এবং কিছুটা উনি স্বাধীনতার বিপক্ষে তার অবস্থান ছিল। তারপরে আমরা দেখতে পেয়েছি যে বামপন্থী রাজনৈতিক দলগুলো তারাও ভোটে অংশ নিচ্ছেন। বরাবরের মতোই তারা জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে তাদের ভোটের প্রচারণা শুরু করেছেন। মোটামুটি আমরা সারা বাংলাদেশেই সকল রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী, রাজনৈতিক দলের প্রার্থী সবাইকে আমরা ভোটের প্রচারণা শুরু করতে দেখছি। এই বুধবার, আজকে বুধবার রাত 12টা থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে আসলে প্রচারের কাজটা দলগুলো আগেই শুরু করেছে। তারেক রহমান কিন্তু উত্তরবঙ্গে একটি সফর করতে চেয়েছিলেন, যেটা ইসির অনুরোধে উনি সেটা বাতিল করেছেন। কিন্তু বিএনপি থেকে কিন্তু এই অভিযোগটাও করা হয়েছে যে তারা ইসির কথা শুনছে কিন্তু অন্যরা সেই কথা শুনছে না। এই বিষয়টা নিয়ে আসলে ইসির অবস্থান কি? নির্বাচন কমিশন তারেক রহমানকে অনুরোধ করেছিলেন যেন তিনি তার উত্তরবঙ্গ সফর, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সফরটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শুরু করার মাধ্যমে তারপরে পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, এরকম কয়েকটি অঞ্চল, কয়েকটি জেলা সফর করে, জেলায় পথসভা করে তিনি সফরটি করতেন। সেই সফরটি নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি বাতিল করেছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 11 ডিসেম্বর যখন তফসিলটি ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারপর থেকেই, তার আগে তো নির্বাচনী প্রচার চলছিলই স্বাভাবিকভাবে, তখন তো কোনো রকমের আইনি বাধ্যবাধকতা ছিল না, কিন্তু তফসিল ঘোষণার পরেও আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি রাজনৈতিক দল নানান কৌশলে প্রচার চালাচ্ছিল। এটা খুব নতুন কিছু না। বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে এই কৌশলের মাধ্যমে প্রচারের বিষয়টা খুবই কমন একটা বিষয়। নির্বাচন কমিশন বিএনপিকে এই পথসভা যেরকম বন্ধ করতে বলেছে, তারপরে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে বিএনপি বন্ধ করলেও অন্যান্য রাজনৈতিক দল ঠিকই প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই বিএনপির অভিযোগের প্রেক্ষিতে আমরা খুবই শীঘ্রই গত 2 দিন আগে দেখতে পেলাম যে জামাত, এনসিপি সহ 4টি দলকে প্রচারণা আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অভিযোগে নির্বাচন কমিশন একটি শোকজ লেটার পাঠিয়েছে এবং নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি, জামাত, এনসিপি, খেলাফত আন্দোলন সব রাজনৈতিক দলগুলোই খুবই সম্প্রতি গত 2 দিনের মধ্যেই তারা ইসিতে গিয়েছিল, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। আপনি কৌশলের কথা বলছিলেন যে নানান কৌশলের প্রচার চালিয়েছে। এইবার তো শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, গণভোট এর সঙ্গে আছে। কয়েকটি রাজনৈতিক দল বা বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু গণভোটের প্রচারের নামে তারা একটা বিলবোর্ড দিচ্ছে গণভোটের, কিন্তু সেখানে নিজেদের ছবি দিয়ে এই ধরনের প্রচার চালাচ্ছে। এটা এনসিপির প্রার্থীর ক্ষেত্রেও দেখা গেছে, বিএনপির প্রার্থীর ক্ষেত্রেও দেখা গেছে। এই ক্ষেত্রে এগুলো কি আসলে বৈধ কিনা? নির্বাচন কমিশন খুবই সম্প্রতি তার আচরণবিধি সংশোধন করেছে। সেই আচরণবিধিতে আপনি দেখতে পেয়েছেন যে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ প্রচারে, বিলবোর্ড, গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যেই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট যুক্ত হয়েছে গণভোট, সেই গণভোটের প্রচারণাও
প্রার্থীগণ নির্দিষ্ট সময়সীমার আগেই শুরু করেছিলেন, কিন্তু সুনির্দিষ্টভাবে গণভোটের জন্য যে আচরণবিধি এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আচরণবিধি, দুটিই আসলে অভিন্ন। ফলে নির্বাচন কমিশন এইরকম কোনো প্রার্থীকে শোকজ পাঠিয়েছেন, যেমন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দুজনকেই নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন নয় রিটার্নিং কর্মকর্তা, তার কার্যালয়ে তলব করেছিলেন এবং সেখানে তাদের শোকজ, এবং সেটি নিয়ে পরে পাল্টাপাল্টি বক্তব্য এবং নানান রকমের রাজনীতিও আমরা অথবা রাজনৈতিক বক্তব্য আমরা দেখেছি। ফলে আমি যেটি বলছিলাম যে কৌশলে নানানভাবেই প্রচার চলছে, এবং আপনি হচ্ছে খেয়াল করবেন যে যদি হচ্ছে কেউ গণভোটের জন্য প্রচারণা চালাচ্ছে, কেউ কোন একটি নির্দিষ্ট ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিলবোর্ডের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রচার চালাচ্ছিলেন আর কি। ফলে আমি আসলে আমরা বলতে পারি যে এইবার সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। সেখানে কেউ কৌশলী নয়, যেসব প্রচারণাগুলো কৌশলী নয় সেসব নিয়ে প্রশ্ন উঠছে এবং নির্বাচন কমিশন তার যথাসাধ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। সম্ভবত এবারই প্রথম বাংলাদেশে কোনো ভোট হতে যাচ্ছে যেখানে প্রচারে পোস্টার নেই। জি, এইটা আসলে কতটুকু ইসি কন্ট্রোল করতে পারছে, বা মাঠের অবস্থাটা কি আপনার কাছে কি আছে? আমরা বলতেই পারি যে আসলে পোস্টার যে নিষিদ্ধ করার যেই আয়োজনটি নির্বাচন কমিশনের, সেটি কিন্তু প্রায় সফল বললেই চলে। আপনি কিন্তু খেয়াল করবেন যে ঢাকা মহানগরী এমনকি সারা বাংলাদেশে কোথাও আসলে সেই অর্থে পোস্টার নেই। হয়তোবা তফসিল ঘোষণার আগে লাগানো কোনো রঙিন পোস্টার এখনও দেয়ালে থাকতে পারে, কিন্তু সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীরা যে পোস্টারটি লাগাতেন আগে, যে দড়ির মধ্যে দেয়ালে পোস্টার ঝুলিয়ে দিতেন, সেগুলি কিন্তু আমরা এবার একদমই দেখতে পাচ্ছি না বলা যায় আর কি। সেই ক্ষেত্রে পরিবেশ বান্ধব যুক্তিতে যেই পোস্টার নিষিদ্ধ করা হয়েছে সেটি কিছুটা সফল আমি বলতেই পারি। নির্বাচন কমিশন সেই ক্ষেত্রে কিছুটা সফল। আর একটা বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার, এই বিষয়টা নিয়ে ইসি এবার বেশ সচেতন। তারা শুরু থেকেই যখন আচরণবিধি প্রকাশ করেছে, এগুলো নিয়ে নানান ধরনের কথা এসেছে। এআই এর ব্যবহার এবং সেটা নিয়েও ইসি বেশ সতর্ক। এই যে পুরো বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, এগুলোকে ইসি মনিটরিং করছে কিভাবে? নির্বাচন কমিশন যখন প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের নীতিমালাটি প্রণয়ন করলো, তখনই একটি প্রশ্ন উঠেছিল যে এত বড় এক সীমাহীন একটি ক্ষেত্রে আসলে কোনোভাবে কি মনিটরিং করা সম্ভব কি সম্ভব না, এরকম প্রশ্ন সবাই তুলেছিল, আমরাও তুলেছিলাম। আমরাও নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে সবটুকুই তো আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ বাংলাদেশের বাইরে থেকে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন শুধুমাত্র সেই ঘটনাগুলোর উপর জোর দিবে যেগুলো আসলে হুমকি হয়ে উঠবে, এবং তিনি বলেছিলেন যে যেইগুলো আসলে ভোটে প্রভাব ফেলতে চেষ্টা করবে, যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রচার, যেসব অপতথ্য, যেসব গুজব ভোটে প্রভাব ফেলার চেষ্টা করবে, সেটিকে তারা সেটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। এবং এর জন্য তারা একটি কেন্দ্রীয় মনিটরিং সেল করেছে, সেখানে নির্বাচন কমিশনের লোকজন আছে, এর বাইরে বিভিন্ন সংস্থা, পুলিশ, সিআইডি, ডিবি, স্পেশাল ব্রাঞ্চ, তারা যার দপ্তর থেকে কাজ করছে, কিন্তু পুরো বিষয়টি সমন্বয় করা হচ্ছে নির্বাচন কমিশনের এই কেন্দ্রীয় মনিটরিং সেল এটা সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত আপনি খেয়াল করবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে প্রচারণা চলছে, ঢালাওভাবে গুজব চলছে, ঢালাওভাবে এআই দ্বারা তৈরিকৃত ভিডিও চলছে, ঢালাওভাবে মিসকোট করা হচ্ছে, ঢালাওভাবে ভুয়া কার্ড বানানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভোটে প্রভাব ফেলার মতো আসলে কোনো কন্টেন্ট আমরা এখন দেখতে পাইনি। ফলে আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এই বিষয়কে অভিযোগ করেনি, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো রকমের পদক্ষেপ নিতেও আমরা আসলে দেখিনি নির্বাচন কমিশন থেকে। ফ্যাক্ট চেক করে এরকম বেশ কিছু সংস্থা বাংলাদেশে কাজ করে, তাদের সঙ্গে কি ইসির কোনো ধরনের যোগাযোগ আছে? হ্যাঁ, নির্বাচন কমিশন ফ্যাক্ট চেকের জন্য যে বাংলা ফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের যেই একটি সেই উইংয়ের উপরে তারা নির্ভর করছেন। এর বাইরে পুলিশেরও ফ্যাক্ট চেক রয়েছে, আমরা জানি যে স্পেশাল ব্রাঞ্চের একটি ফ্যাক্ট চেক রয়েছে। আবার ওদিকে নির্বাচন কমিশনের সঙ্গে এই নির্বাচনে ইউএনডিপি একটি পার্টনার হিসেবে কাজ করছে,
ওয়ান ব্যালট প্রকল্প একটি প্রকল্পের আন্ডারে চুক্তি মানে একটি অংশীদার হিসেবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে ইউএনডিপির একটি ফ্যাক্ট চেক একটি উইং আছে, তারা নির্বাচন কমিশনে কাজ করছে, তারা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করছেন, তারা ইন্টারনেটে তারা বিভিন্ন রকমের ডেভেলপের কাজ টাজ করছেন। ফলে নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যথাসাধ্য অনুযায়ী আসলে এটি মনিটরিং করার চেষ্টা করছেন। তারেক রহমান আজ সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে যে জনসভাটি করেছেন সেখানে তিনি খুব সুনির্দিষ্টভাবে একটি অভিযোগ করেছেন যে দেশে ষড়যন্ত্র চলছে। উনি সুনির্দিষ্ট করে বলেছেন যে পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র চলছে। আসলে পোস্টাল ব্যালট নিয়ে তাসিন কি হচ্ছে, মানে এই অনেকেই অনেক কথা বলছেন। জি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনী রাজনীতি আমার কাছে মনে হচ্ছে যে সেটি আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমেই শুরু হয়েছে। পোস্টাল ব্যালটকে কেন্দ্র করেই রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে যে নির্বাচনী রাজনীতি, সেই রাজনীতিতে লিপ্ত হয়েছে। আমরা কিন্তু আচরণবিধি নিয়ে যতটা অভিযোগ না দেখতে পেয়েছি, তার চেয়ে বেশি অভিযোগ দেখতে পেয়েছি পোস্টাল ব্যালট নিয়ে। বিষয়টি এইবারই প্রথম। এর আগেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইতিহাস আছে, তবে সেটি খুবই নগণ্য। এবার বৃহৎ আকারে হচ্ছে এবং প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করে অ্যাপের মাধ্যমে, তারপরে প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট যাচ্ছে এবং সেখানে আমরা অভিযোগ দেখতে পাচ্ছি যে সেখানে আগেই প্রতীক বরাদ্দের আগেই কেউ ভোট দিয়ে সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছেন। এটি প্রচারের জন্য সরকার বিভিন্ন দপ্তর থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, তথ্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার জন্য একটি হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু ছাপিয়ে আসলে পোস্টাল ব্যালট নিয়ে একটি আচরণবিধি ভঙ্গের অথবা ভোটার কর্তৃক আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপর আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে নতুন করে একটি অভিযোগ উঠে যে ধানের শীষের মার্কাটি পোস্টাল ব্যালটের ভাঁজের মাঝে পড়েছে এবং সেই মার্কাগুলোর যে মানে ক্রমানুসার, সেই ক্রমানুসারটিও হচ্ছে মানে খুবই একটি অন্যরকম ক্রমানুসারে তৈরি করা হয়েছে। আমরা সাধারণত বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ডান থেকে বা থেকে ডানে লিখে থাকে, কিন্তু উপর থেকে নিচে গেছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে তার ব্যাখ্যা দিয়েছে যে সে গ্যাজেট অনুযায়ী করেছে। তো সেখানে দাঁড়িপাল্লা প্রতীক উপরে রয়েছে, ব্যালটের ভাঁজে ধানের শীষ রয়েছে। এটি নিয়ে নির্বাচন কমিশনে প্রথম বিএনপি অভিযোগ করে তারা বলে যে হচ্ছে যে ভাঁজের মধ্যে যেই ধানের শীষ প্রতীকটি রয়েছে সেটি আসলে ভোটারের দৃষ্টিগোচর হবে না এবং উপরের দিকে যে দাঁড়িপাল্লা, শাপলাকলি এবং আপনার হচ্ছে হাত পাখা মার্কা থাকার যে বিষয়টি, সেটিকে বিএনপি ইচ্ছাকৃত অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি চেষ্টা বলে অভিযোগ করেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে আসলে এখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হয়নি, ব্যালটের ক্রনোলজি অথবা ক্রমানুসার হয়তো অন্যভাবে করা যেত, কিন্তু নির্বাচন কমিশন তার একটি ব্যাখ্যা দিয়েছে এবং সেই বিএনপির অভিযোগের প্রতিফলনটি আসলে আমরা আজকে তারেক রহমানের জনসভায় দেখতে পাচ্ছি। এবং এখানে উল্লেখ করে রাখা ভালো যে তারেক রহমান দেশে ফেরার পর থেকে তিনি রাজনৈতিক বক্তব্য অথবা এখন পর্যন্ত হচ্ছে অভিযোগের সুরে তিনি খুবই কম কথা বলেছেন। আজই আমরা দেখতে পেলাম যে তিনি বিষয়টিকে খুবই সিগনিফিকেন্ট করে, খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে পোস্টাল ব্যালটে কারচুপি করা আজকে তার বক্তব্যে গুপ্ত রাজনীতি মানে এই যে কথাগুলো খুব চলছে সেগুলো এসেছে। মানে মনে হচ্ছে যে তারেক রহমান আসলে এই ভোটের আনুষ্ঠানিক প্রচারের জন্যই আসলে অপেক্ষা করছিলেন যে রাজনৈতিক প্রতিপক্ষকে পাল্টা জবাব দেয়া, সেগুলো উনি ভোটের মাঠেই করতে চান আর কি। প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আগেই বলেছিলাম যে নির্বাচনের রাজনীতিটি এটি কেন্দ্র করে হচ্ছে। বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে যারা দেশের অভ্যন্তর থেকে হচ্ছে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিবেন, যেমন সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা, কয়েদিরা, তাদের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার একটা উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে। তো সেই ক্ষেত্রে পোস্টাল ব্যালটটি হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতির অন্যতম একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটি এখন আর মানে এটি নিয়ে আসলে আর সংশয় প্রকাশ করার কোনো কিছুই নেই। হয়তোবা জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলেও এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ ইতিমধ্যে সব মিলিয়ে প্রায় 15 লক্ষ মানুষ, প্রবাসী এবং দেশের অভ্যন্তরে মিলিয়ে 15 লক্ষ মানুষ এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছে এবং প্রায় 10,000-এর মতো পোস্টাল ব্যালট, 18টি আসনে 10,000-এর মতো ভোটাররা হচ্ছে আবেদন করেছেন এবং ওই সব আসনগুলোতে আসলে নির্বাচনী ফলাফল নির্ধারণের ক্ষেত্রে অথবা যে কোনো আসনে, কারণ সর্বনিম্ন একটি আসনে 1500 জন ভোটার নিবন্ধন করেছে। ফলে এইটি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
জয় পরাজয় নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এই কারণেই আসলে পোস্টাল ব্যালট ঘিরে যে নির্বাচনী রাজনীতি সেটি আসলে মানে খুবই সেই নির্বাচনী রাজনীতিটি আমরা দেখতে পাচ্ছি। তাসিন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। তাসিন বলছিলেন যে পোস্টাল ব্যালটের ইস্যুটা এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ইসির ফ্যাক্ট চেক নিয়ে তাসিন কথা বললেন, নির্বাচনী প্রচার নিয়ে কথা বললেন। এই ভোট ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট, এই দুটো ভোট একসঙ্গে হচ্ছে, এই ভোট ঘিরে আপনার কি মতামত? ভোটের প্রচার নিয়ে, প্রার্থীদের আচরণ নিয়ে, নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে এবং সরকার যেভাবে কাজ করছে সেই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামতটি আমরা একটু জানতে চাই। চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে আপনার মতামত জানান। চর্চার সঙ্গে থাকুন।